লেখা দেখে বুঝতে পারছো যে কোনো পরিবাহীর উপর চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল, মানে কি, যে কোনো পরিবাহীর উপর চৌম্বক ক্ষেত্র বল প্রয়োগ করবে। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে সেই পরিবাহীর চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, যেটা ওরস্টেড প্রথম অবজার্ভ করেছিল। এবং সেখান থেকে আমরা পড়েছিলাম যে কোনো পরিবাহী তার চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। এবং সেখান থেকে আমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নীতি সেটা পড়েছিলাম। এবং সেখানে দেখেছিলাম একটা পরিবাহী তারকে যদি এভাবে রাখা হয়, এবার একটা পরিবাহী তারকে রাখা হয়, নিচে যদি একটা চুম্বক শলাকাকে রাখা হয়, তাহলে দেখেছিলাম চুম্বক শলাকাটা সরছিল। কারণটা কি, পরিবাহী তারটাকে আমি ধরে রেখেছি, তার ফলে পরিবাহী তারটা নড়তে পারছে না। কিন্তু তার চুম্বকের উপর যেহেতু বল প্রয়োগ করছে, পরস্পরের উপর বল প্রয়োগ যেহেতু করছে, পরিবাহী তারটা নড়তে পারছে না, তার জন্য কি করতে হচ্ছে, চুম্বক শলাকাটাই নড়ছে বা ঘুরে যাচ্ছে। কিন্তু যদি উল্টো করতাম, যে আমি চুম্বক শলাকাটাকে ফিক্সড করেছি, মানে একটা চুম্বক নিলাম, সেই চুম্বকটাকেই আমি ফিক্সড করে দিলাম, মানে সেটা নড়তে পারবে না, কিন্তু পরিবাহী তারটাকে আমি এমন ভাবে রাখলাম যাতে করে পরিবাহী তারটা নড়তে পারে, মানে পরিবাহী তারটা যেদিকে ইচ্ছা ঘুরতে পারে, তবে দেখতে পাবো কি পরিবাহী তারের উপর চুম্বক একটা বল প্রয়োগ করবে, মানে উল্টো প্রসেস। পরিবাহী তারকে যখন আমি ফিক্সড করে রাখছি, তখন পরিবাহী তার যে চুম্বকটা আছে সে চুম্বকটাকে সরানোর চেষ্টা করছে। এবং যেহেতু এটা ফ্রিলি মুভ ঘুরতে পারে, তার জন্য কি হচ্ছে, এটা ঘুরে যাচ্ছে। কিন্তু যখন একটা পরিবাহী তারকে আমি এভাবে রাখছি যাতে করে সে ফ্রিলি মুভ করতে পারে, এবং একটা চুম্বককে ফিক্সড চুম্বক ক্ষেত্রের মধ্যে ওকে রাখছি, তবে কি তখন কি হচ্ছে, পরিবাহী তারটা সরে যাচ্ছে। মানে কি, দুটো তো চুম্বক, পরিবাহী তারটা তড়িৎ প্রবাহের জন্য চুম্বক ধর্ম অর্জন করছে একরকম ভাবে। একটা যে চুম্বক ক্ষেত্রের মধ্যে রেখেছি সেটা তো একটা চুম্বক ক্ষেত্র অলরেডি, তাহলে দুজন দুজনকে পরস্পর বিকর্ষণ করছে বা আকর্ষণ করছে। সেই ধর্মের জন্য কি করছে, একজন অন্যজনের থেকে হয় দূরে সরে যেতে চাইছে বা কাছে আসতে চাইছে। যেহেতু যাকে আমরা ফিক্সড করে রাখছি সে নড়তে পারছে না, তার ফলে কি হচ্ছে, যখন আমরা পরিবাহীটাকে ফিক্সড করে রাখছি তখন চুম্বকটা নড়ছে, এবং যখন আমি চুম্বকটাকে ফিক্সড করে রাখছি তখন পরিবাহীটা নড়ছে। আজকে আমরা যেটা পড়বো সেটার ক্ষেত্রে কি দেখবো, সেটার ক্ষেত্রে দেখবো যে পরিবাহী তারটা নড়তে পারে, কিন্তু চুম্বক ক্ষেত্র, মানে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি করছে সেই চুম্বক ক্ষেত্রের চুম্বকটা নড়তে পারে না, এবং সেটা ফিক্সড। তাহলে একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা পরিবাহী তারকে যদি আমরা রেখে দিই, তাহলে সেই পরিবাহী তার একটা বল অনুভব করবে। এবং সেটা তোমাদের ক্লাস 12-এ আছে, একটা সূত্র আছে, এফ ইজিক্যাল টু এফ ইকুয়ালস টু BLV, যেটা এলটা হলো পরিবাহী তারের লেন্থ, ভিটা হলো পরিবাহী তারের ভেলোসিটি, বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, এফটা হচ্ছে বল। যদি তোমাদের এটা নেই এখন, তাই এটা এখন পড়া তোমাদের দরকার নেই। তাহলে কি, কোনো পরিবাহীকে যদি একটা সুষম চুম্বক ক্ষেত্রে রেখে দিই, তাহলে সেই পরিবাহী তারের উপর একটি বল অনুভব করবে, এবং সে বল অনুভব করার জন্য পরিবাহী তারটা দূরে ছড়বে। এই নীতিকে অবলম্বন করে আমরা তৈরি করেছি সেটা হচ্ছে তোমার, আমি বলতে পারি, ইলেকট্রিক মোটর, ইলেকট্রিক ফ্যান, এবং এগুলো হচ্ছে কি পরের প্রজন্মে তৈরি হয়েছে। প্রথম এই নীতিকে অবলম্বন করে যেটা তৈরি করা হয়েছিল সেটা হলো বাল্যচক্র। এটার আইডিয়া কোথা থেকে ছিল, এই যে ওরস্টেড যে এক্সপেরিমেন্টটা করেছিল, যে একটা পরিবাহী তারকে যদি একটা চুম্বকের পাশে রেখে দিই, তাহলে পরিবাহী তার চুম্বক শলাকাটা কি হয়েছিল, ঘুরছিল। তো এবার এক সায়েন্টিস্ট ভাবলো যে যদি আমি উল্টো প্রসেস করি, যে আমি পরিবাহী তারটা ঘুরতে পারবে কিন্তু চুম্বকটাকে আমি ফিক্সড রাখছি, তবে কি উল্টো হবে না, যে পরিবাহী তারটা ঘুরবে। এবং সেটা সে দেখার জন্য যে যন্ত্রটা তৈরি করেছিল সে নাম দেওয়া হয়েছে বাল্যচক্র। এবং সে দেখেছিল যে চৌম্বক ক্ষেত্রে, সুষম চৌম্বক ক্ষেত্রে যদি একটা পরিবাহী তারকে ফ্রিলি মুভ করতে পারে, এভাবে রাখা হয়, তাহলে দেখবো যে ওই পরিবাহী তারটা ওই চুম্বক ক্ষেত্রের মধ্যে মুভ করছে, নড়ছে, এবং বাল্যচক্রের ক্ষেত্রে দেখবো সেটা ঘুরছে। আচ্ছা, এবার কথা হলো, বাল্যচক্রের ছবিটা আমি জানি না কতটা আঁকতে পারবো, যদি না আঁকতে পারি আমি, তাহলে তোমরা বই থেকে দেখে নেবে, আমি চেষ্টা করছি। আচ্ছা দেখো, আমি যতটা সম্ভব আঁকার চেষ্টা করলাম এবং আঁকলাম, খুব ভালো আঁকতে পারিনি, তোমরা নিজের মতো করে এঁকে নেবে, আমি বুঝাতে পারলে বোঝানোর জন্য আঁকলাম। এবার কথা হলো যে এই বাল্যচক্রের মধ্যে কি কি জিনিস থাকে। বাল্যচক্রের মধ্যে থাকে
এখানে একটা অশ্বক্ষুরাকৃতির চুম্বক থাকে, যেটা তোমাদের দেখিয়েছিলাম আমি। অশ্বক্ষুরাকৃতির চুম্বক কেমন হয় দেখতে, প্রথমে আমি যখন বলেছিলাম সেটা দেখতে হয় এরকম শেপের। এরকম অশ্বক্ষুরাকৃতির একটি চুম্বক থাকে, সেটাকে এভাবে রাখা থাকে। যার ধরো সাউথ পোলটা আমি এদিকে রেখেছি এবং নর্থ পোলটা এদিকে রেখেছি। তাহলে কি হবে, এখানে এই অঞ্চল জুড়ে এই যে দুটো প্রান্ত আছে, অশ্বক্ষুরাকৃতির চুম্বকের যে দুটো প্রান্ত আছে, তার মধ্যে একটা সুষম চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এবং সেটা কোন দিক থেকে কোন দিকে হবে, নর্থ থেকে সাউথের দিকে। তাহলে এই দিক বরাবর একটা সুষম চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তাহলে সুষম চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে, এদিক থেকে এই দিকে। ছবিটা বোঝার চেষ্টা করো, ঘিঞ্জি হয়ে যাচ্ছে যদিও, তবুও বলছি কি সুষম চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে, এই দিক থেকে নিচ থেকে ওপরের দিকে। যদি বোর্ডের কথা ভাবো তাহলে এই নিচ থেকে ওপরের দিকে সুষম চুম্বক ক্ষেত্রের দিকে। এবার এইখানে এই যে এইটুকু জায়গা আছে, এইখানে থাকে পারদ রাখা থাকে। কারণটা হলো কি, এই যে যে চক্রটা আছে, যে চক্রটা দেখতে পাচ্ছ স্টারের মতো করে আঁকা আছে, সেই চক্রটা যখন এই জায়গাটা এখানে আসবে, তখন যেন পারদের সাথে কানেক্ট হয়। আর ব্যাটারির এই প্রান্তটাকে এখানে নেগেটিভের সাথে কানেক্ট করা আছে, পজিটিভের সাথে কানেক্ট করা থাকতে পারে, সেটা কোনো রুলস নেই। কিন্তু এটা পারদের এটার সাথে এটা কানেক্ট করা আছে এবং ব্যাটারির পজিটিভের সাথে এই চক্রটার ওপর প্রান্ত কানেক্ট করা আছে। ফলে কি হবে, তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে, এদিক থেকে তড়িৎ প্রবাহ যাবে, এদিক থেকে এই দিক দিয়ে তড়িৎ প্রবাহ এখান থেকে এখানে আসবে। এবং পারদের মধ্যে যেহেতু ডুবে আছে এবং পারদ যেহেতু পরিবাহী, তার জন্য এটার সাথে কানেক্ট হবে এবং তার ফলে তড়িৎ প্রবাহটা এখান দিয়ে এখানে এসে আবার ব্যাটারিতে প্রবেশ করবে। ফলে তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে, এদিক থেকে এই দিক বরাবর। চুম্বক ক্ষেত্রের দিক থেকে এই দিকে, যেটা বোর্ডের প্লেনে। তড়িৎ প্রবাহ হচ্ছে এই ভার্টিক্যালি উপর থেকে নিচ বরাবর, যেটা তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে নিচ বরাবর। আর চুম্বক ক্ষেত্রটা আছে বোর্ডের প্লেনে এদিক থেকে এদিকে। আর তার ফলে এই বাল্যচক্রটা ঘুরবে কোন দিকে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে এর ঘূর্ণনের জন্য এরভাবে যদি আমরা রাখি, তাহলে সেটা কি হবে, এই বাল্যচক্রটা কিভাবে ঘুরবে, সে কোন দিকে ঘুরবে, হয় এই দিকে ঘুরবে আর না হলে উল্টো দিকে ঘুরবে। মানে হয় এদিকে ঘুরবে এমনে ঘুরবে, আর না হলে এই দিকে ঘুরবে, মানে এভাবে ঘুরতে পারে। তাহলে হয় ডানবর্তী না হলে বামবর্তী। তাহলে যেদিকে মানে হয় ক্লকওয়াইজ না হয় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এবার তাহলে কোন দিকে ঘুরবে সেটা আমাকে বের করতে হবে। তাই ঘূর্ণনের গতির অভিমুখ বের করার জন্য আমরা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল ব্যবহার করব। ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল মানে হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নীতি। ফ্লেমিং এর কিন্তু দুটো নীতি আছে, একটা হলো বাম হস্ত নীতি, একটা হলো ডান হস্ত নীতি। মোটর বা বাল্যচক্র বা ফ্যান এর ঘূর্ণনের জন্য যে নীতি ব্যবহার করি সেটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নীতি। বারবার বলে দিচ্ছি, গন্ডগোল পাকাবে না। ফ্লেমিং এর ডান হস্ত নীতি কিন্তু ব্যবহার করি আমরা ডাইনামোতে, কিন্তু ফ্লেমিং এর বাম হস্ত নীতি আমরা ব্যবহার করি মোটর, ফ্যান বা এই বাল্যচক্রের গতির অভিমুখ নির্ণয় করার জন্য, বা কোনো একটা পরিবাহীর উপর চুম্বক ক্ষেত্র কোন দিকে বল দেবে সেটা বের করার জন্য আমরা ফ্লেমিং এর বাম হস্ত নীতি ব্যবহার করি। ফ্লেমিং এর বাম হস্ত নীতিটা আমি লিখিয়ে দিচ্ছি, তারপর এটা বলছি, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কি বলে, বাম হাতে, ডান হাতের না, বাম হাতে, তাহলে এটা হলো আমার বাম হাত। বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তাহলে বৃদ্ধাঙ্গুলি কোনটা, এটা। মধ্যমা কোনটা, এটা। এবং তর্জনী কোনটা, এটা। তিনটাকে কি করতে হবে, পরস্পরের সঙ্গে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনী কে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে, সমকোণে রাখতে হবে এবং প্রসারিত করবে। তাহলে এটার সমকোণে রাখলাম এবং প্রসারিত করলাম, তার সাথে বৃদ্ধাঙ্গুল সমকোণে রাখলাম, তাহলে কিভাবে রাখবো, এইভাবে। তাহলে এইভাবে যদি রাখি, দেখো এর আর এর মধ্যবর্তী কোণ কত, এর আর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এর সাথে এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এটাকে এইভাবে থাকবে অবশ্য, তো আমি তো এই আঙুলটাকে এখানে লাগাতে পারবো না, মানে এরকম ভাবে যদি থাকে, তার মানে এটা এদিক বরাবর দেখাচ্ছে, মানে এটাকে তুমি ভাবো এখানে আছে। তাহলে যদি এভাবে থাকে, এটা হয়তো দেখতে পাচ্ছ কিনা, যদি এভাবে থাকতো তাহলে কি হতো, যে তিনটা পরস্পরের সাথে সমকোণ আছে। দেখো যদি এভাবে দেখি আমি, তাহলে তিনটাকে দেখতে পাচ্ছি কি পরস্পরের সঙ্গে সমকোণে রাখা আছে। মানে এর সাথে বুড়ো আঙুলটার মধ্যবর্তী কোণ হচ্ছে সমকোণ, এটার সাথে কোণ হচ্ছে সমকোণ। তাহলে এইভাবে রাখতে হবে। দেখো এইভাবে ভালো করে দেখে নাও, এটা এদিকে, এটা এদিকে, এটা নিচের দিকে, এভাবে রাখতে পারি, ঠিক আছে। যদি এভাবে পরস্পরের সাথে সমকোণে রাখি, এভাবে রেখে প্রসারিত যদি করা হয়, করলে যদি
এবার দেখো, যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, তর্জনী কোনটা, এটা যদি চৌম্বক ক্ষেত্রের দিক, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্রকে আমরা কি দিয়ে লিখি, বি দিয়ে। আমি এর মাথায় বি লিখে দিচ্ছি, দেখতে পাবে না এটাতে, এই কালার দিয়ে লিখছি, ব্ল্যাক কালার দিয়ে। এর আঙুলটার মাথায় আমি লিখে দিচ্ছি বি, চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র দিক এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক, তাহলে এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। তড়িৎ প্রবাহকে কি দিয়ে লিখি আমরা, আই দিয়ে। তাহলে এটা হচ্ছে আমার আই, তাহলে এটা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করছে, দেখতে পাচ্ছ বোধহয়। আচ্ছা, আর তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি কি হবে, পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। মানে এ কোন দিকে পরিবাহীটা বল অনুভব করবে সেদিক সেটা নির্দেশ করবে। এটাকে লিখে দিলাম এফ। তাহলে এটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, আর এটা হচ্ছে আমার বল, কোন দিকে বল অনুভব করবে সেটা। এটা অনেকে বুঝতে পারে না, আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি, তাই ভালো করে দেখো, ওই জন্য তখন ধরে ধরে বোঝানো। যদি এরভাবে রাখা হয় তাহলে কি বলছে, বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনীকে যদি পরস্পরের সঙ্গে সমকোণে প্রসারিত করা হয় এবং যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে ওই পরিবাহীটা বল কোন দিকে অনুভব করবে, এদিক বরাবর, বৃদ্ধাঙ্গুলি বরাবর বল অনুভব করবে। এটা হলো ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। এবং এই নীতিকে কাজে লাগিয়ে আমরা মোটরের ঘূর্ণনের অভিমুখ, ফ্যানের গতির অভিমুখ এবং এই বাল্যচক্রের গতির অভিমুখ নির্ণয় করি। আচ্ছা, এবার কথা হলো এটাকে আমরা এখানে কিভাবে ব্যবহার করব তার গতির অভিমুখ বের করার জন্য। তাহলে এখানে দেখো অ্যাপ্লাই করব, তাহলে তোমরা বুঝে যাবে। এই ছবিতে চৌম্বক ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে আছে, এই দিক থেকে এইদিকে। তাহলে বোর্ডের ক্ষেত্রে আছে চৌম্বক ক্ষেত্রের দিক থেকে এদিকে। তাহলে এই আঙ্গুলটাকে আমি তর্জনীকে আমি চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিক বোঝাই, এদিক থেকে এইদিকে। এটা হচ্ছে তর্জনীটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, সেটা বোঝাবে এদিক থেকে এইদিকে। কারণটা কি বললাম, যে তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, তাহলে তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র হচ্ছে। এবার বলছে কি তড়িৎ প্রবাহ, দেখো কোন দিকে হচ্ছে, এখানে এই জায়গাটা তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে, ওপর থেকে নিচ দিক বরাবর। তাহলে এটা কি করতে হবে আমাকে, এটাকে এভাবে রাখলে হবে না, কি করতে হবে, তড়িৎ প্রবাহের মুখে এটাকে ঘোরাতে হবে। তাহলে এটাকে এইদিকে রাখবো, তড়িৎ প্রবাহের মুখে এটাকে ঘোরাবো। তাহলে ঘোরাতে গেলে কি করতে হবে, তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে আমার ওপর থেকে নিচ দিক বরাবর, তড়িৎ প্রবাহের দিক হচ্ছে এটা। যদি এটা করি তাহলে এটাকে আমাকে কি করতে হবে, এদিক থেকে এদিকে ঘোরাতে হবে। তাহলে তড়িৎ প্রবাহের দিকে ঘুরিয়ে দিলাম, তাহলে এই যে দেখো, তাহলে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বোঝাচ্ছে, আর এটা হচ্ছে উপর থেকে নিচে, মানে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করছে। তাহলে এই যে বলটা অনুভব করবে, বাল্যচক্রটা যেটা আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ, বাল্যচক্রটা যেটা আছে সেটা কোন দিকে বল অনুভব করবে, সেটা বল অনুভব করবে এই দিকে। তাহলে এই মাথাটা, এই জায়গাটা যদি বল অনুভব করে কোন দিকে, এই জায়গাটা যেটা টাচ করে সেই জায়গাটা দেখো, তাহলে সে কোন দিকে বল অনুভব করবে, এই জায়গাটা যেহেতু টাচ করে আছে, তাহলে সে বল অনুভব করছে এইভাবে রাখি, তাহলে বল অনুভব করছে এই দিকে। তাহলে এই জায়গাটা, এটাকে যদি আমি এদিকে কেউ টানে, এই যে এটাকে যদি এদিকে কেউ টানে, তাহলে সে ঘুরবে কিভাবে, এইভাবে। তাহলে সে ঘুরবে এইভাবে, ঘুরবে, দেখতে পাচ্ছ আশা করি। তাহলে তার ঘূর্ণন অভিমুখ কোন দিকে হবে, এই দিক থেকে, এই দিক থেকে সে এই দিক বরাবর, সে এদিক থেকে এদিক বরাবর ঘুরবে। কারণ ঘুরবে ওদিক থেকে ওদিক বরাবর, কি বললাম, যে ঘোরার কারণ হলো যে এই জায়গাটাতে যেটা পারদের মধ্যে যে বিন্দুটা ডুবে আছে সেটা দেখো, সেটা ভালোভাবে মিলিয়ে নাও। আবার চৌম্বক ক্ষেত্র এদিক থেকে এইদিকে, তড়িৎ প্রবাহ উপর থেকে নিচে, তাহলে সে মুখটাকে বল অনুভব করবে কোন দিকে, এদিকে। তাহলে এই প্রান্তটাকে যদি এদিক বরাবর কেউ টানে, তাহলে ঘুরবে কিভাবে, চাকাটা এইভাবে, তাই না। তাহলে এইভাবে ঘুরলে তার ঘূর্ণনের গতি অভিমুখ কিভাবে হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সে এভাবে ঘুরবে। তাহলে তোমরা বইয়েতে সেভাবে প্র্যাকটিস করে নেবে। আচ্ছা, যদি চৌম্বক ক্ষেত্রটা এদিক থেকে এদিকে না হতো, মানে যদি এদিকে নর্থ হতো, এদিকে যদি সাউথ হতো, চৌম্বক ক্ষেত্র কোন দিক থেকে কোন দিক হতো, এদিক থেকে এইদিকে হতো, তখন আঙুলটাকে আমি এভাবে রাখতে পেতাম না। কি করতে হতো, আঙুলটাকে এভাবে ঘুরিয়ে দিতে হতো। এভাবে যদি আমি ঘুরিয়ে দিই, তড়িৎ প্রবাহ দিক ওইদিকে যদি থাকে, তাহলে এটা বলবন করতে কোন দিকে, এইদিকে। তাহলে এটা এই প্রান্তটাকে টানতো এইদিকে, যদি এদিকে টানতো তাহলে কি হবে, সে ঘুরতো কিভাবে, ক্লকওয়াইজ। আচ্ছা, তারপরে চৌম্বক ক্ষেত্রের দিক যদি আমি উল্টে দিই, তাহলে বাল্যচক্রের ঘূর্ণনের গতির অভিমুখও উল্টে যাবে। এবার এখান থেকে জিজ্ঞাসা করে, যেটা তোমাদের এখান থেকে পড়তে হবে না, বাল্যচক্রের কার্যনীতি পড়তে হবে না, তোমরা শুধু রিডিং করে নেবে, পরীক্ষাতে তোমাদের বাল্যচক্রের কার্যনীতি লিখতে দেবে না। আর যদিও দেয়, তার সাথে অথবা থাকবে, আমি বলবো বাল্যচক্রের কার্যনীতি তোমরা পরীক্ষাতে লিখবে না। কারণটা কি, যে এই সমস্ত ডিসক্রাইবিং কোশ্চিনে কি হয়, যে তুমি পুরোপুরি যদি ঠিকঠাক উত্তর লিখো, ধরো 3 মার্ক যদি থাকে, তোমাকে 2 মার্ক বা 2.5 মার্ক দেবে, হাফ মার্ক কেটে নেবে। ফিজিক্সের ক্ষেত্রে হাফ মার্ক খুব ইম্পর্টেন্ট, কারণ হলো ফিজিক্সের ক্ষেত্রে 100 পাওয়া যায়।
আর আমি তোমাদের ওইভাবেই তৈরি করছি যাতে করে 100-100ই পাও। তাই বলবো যে তোমরা বাল্যচক্রের কার্যনীতিটা পড়ে নেবে, রিডিং করে নেবে, বুঝে নেবে ব্যাপারটা। কিন্তু এখান থেকে 1 মার্কের কোশ্চেনই বেশি জিজ্ঞাসা করে। প্রথম কথা হলো যে এখান থেকে জিজ্ঞাসা করতে পারে যে বাল্যচক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে কার উপর নির্ভর করবে? চৌম্বক ক্ষেত্র। 2 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ। এবার কথা হলো যে যদি বলে যে চৌম্বক ক্ষেত্রের মান বাড়িয়ে দিলাম, চৌম্বক ক্ষেত্রের মান যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে বাল্যচক্রটা কি হবে? বেশি জোরে ঘুরবে, বেশি বল প্রয়োগ করবে, তাহলে কি হবে? তার ঘূর্ণন গতি কি হবে? বেড়ে যাবে। যদি চৌম্বক ক্ষেত্রটা বাড়িয়ে দিই তবুও কি হবে? ঘূর্ণন গতি বেড়ে যাবে। তড়িৎ প্রবাহ যদি বাড়িয়ে দিই তবুও ঘূর্ণন গতি বেড়ে যাবে। তাহলে যদি বলে যে বাল্যচক্রের ঘূর্ণন গতি আমরা কি কি বিষয়ের উপর নির্ভর করে, তাহলে কি লিখবো? চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি করলে বাল্যচক্রের ঘূর্ণন বৃদ্ধি পায়, তড়িৎ প্রবাহ বৃদ্ধি করলে বাল্যচক্রের গতি বৃদ্ধি পায়। চৌম্বক ক্ষেত্রের অভিমুখ উল্টে দিলে বাল্যচক্রের ঘূর্ণনের গতির অভিমুখ উল্টে যায়। চৌম্বক ক্ষেত্রের অভিমুখ স্থির রেখে তড়িৎ প্রবাহের গতি উল্টে দিলে, যদি এটাকে এভাবে রাখি কিন্তু তড়িৎ প্রবাহটাকে এদিকে না পাঠিয়ে উল্টো দিকে যদি পাঠাতাম, মানে তড়িৎ প্রবাহ এদিকে না গিয়ে এদিক থেকে এদিকে যদি হতো, মানে তড়িৎ প্রবাহটা যদি এদিক দিয়ে ঢুকতো আর এদিক দিয়ে আসতো, তবুও কি হতো? বাল্যচক্রের গতির অভিমুখ উল্টে যেত। এবার যদি দুটোকেই পরিবর্তন করি তাহলে কি হবে? গতির অভিমুখ কোনো পরিবর্তন হবে না, মানে একটাকে আমি উল্টে দিলাম আর তড়িৎ প্রবাহটাকে যদি উল্টে দিই তাহলে তার ঘূর্ণন গতির অভিমুখ কোনো পরিবর্তন হবে না। তাহলে যদি জিজ্ঞাসা করে যে বাল্যচক্রের গতির কি হবে যখন চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র উভয়কে উল্টে দেওয়া হয়, তাহলে কি লিখবো? গতির অভিমুখের কোনো পরিবর্তন হবে না। যদি জিজ্ঞাসা করে যে চৌম্বক ক্ষেত্র স্থির রেখে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ স্থির রেখে যদি প্রবাহের গতির অভিমুখ উল্টে দেওয়া হয় তাহলে তার বাল্যচক্রের ঘূর্ণন গতির অভিমুখ কি হবে? তাহলে কি বলবে? যে উল্টে দিলে কি হবে? তাহলে তার বাল্যচক্রের ঘূর্ণনের গতির অভিমুখও উল্টে যাবে। যদি উল্টো বলে যে প্রবাহের অভিমুখ স্থির রেখে চুম্বক ক্ষেত্রের অভিমুখ উল্টে দেওয়া হয় তবে কি হবে? তার গতির অভিমুখ উল্টে যাবে। তাহলে যদি জিজ্ঞাসা করে বাল্যচক্রের ঘূর্ণনের গতি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাহলে বলবে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের উপর নির্ভর করে। এবং কিভাবে নির্ভর করে সেটুকু বলবে। যদি এর গতিকে আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি, তাহলে কিভাবে বৃদ্ধি করতে পারি? চুম্বক ক্ষেত্র বৃদ্ধি করে, আর একটা কি করে? তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করে। এটা হলো বাল্যচক্র। এবং বাল্যচক্রের কার্যনীতি তোমরা পড়ে নেবে, কিন্তু পরীক্ষাতে দেবে না, শুধু দিতে পারে। কার কার উপর নির্ভর করে সেটা লিখবে। এক প্রকার কোশ্চেনগুলো যেগুলো বললাম যেরকম ভাবে সেরকম ভাবে তোমরা দেখে নেবে, রিডিং পড়ে নেবে, প্র্যাকটিস করে নেবে। এটা গেল আমার বাল্যচক্র। এবং এই নীতিকে অবলম্বন করে বর্তমানে আমরা তৈরি করেছি কি? ফ্যানের ক্ষেত্রে কি হয়? এরকম ব্লেড লাগানো থাকে। তো ফ্যানের ক্ষেত্রে এরকম চুম্বক বসানো থাকে না, ফ্যানের ক্ষেত্রে সাইডে চুম্বক লাগানো থাকে। ফ্যান এবং মোটর এবং ফ্যান আমি সেটা এখন তোমাদের দেখাতে পারবো না। আমি যখন তোমাদের টিউশনে যখন আমি ব্যাচে পড়াবো তখন আমি সেটাকে দেখিয়ে দেবো যে ফ্যান মোটরের ক্ষেত্রে কিভাবে কনস্ট্রাকশন করা থাকে। মোটরের ক্ষেত্রে এরকম একটা পরিবাহী তার থাকে যেটা কিনা রোটেট হয়, এই নীতি অবলম্বন করে রোটেট হয়। তাহলে যদি জিজ্ঞাসা করে ফ্যান বা বাল্যচক্র বা কি বলছি তোমার মোটরের গতির অভিমুখ নির্ণয় করার জন্য আমরা কোন নীতি ব্যবহার করবো, সেটা কি বলবে? বাল্যচক্রের বামহস্ত নিয়ম। ডানহস্ত নিয়ম কিন্তু না, ডানহস্ত নিয়ম আমরা পড়বো আবার। আচ্ছা, এবার এখানে কি করা হচ্ছে? তড়িৎ প্রবাহ পাঠিয়ে যান্ত্রিক শক্তি তৈরি করছে। মানে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, সেই শক্তি থেকে এটা কি হচ্ছে? ঘুরছে। তড়িৎ প্রবাহের সাহায্যে যান্ত্রিক শক্তি তৈরি হয়। যদি জিজ্ঞাসা করে বাল্যচক্রে কোন শক্তি থেকে কোন শক্তি তৈরি হয়, রূপান্তরিত হয়, তাহলে কি লিখবে? বাল্যচক্রে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ফ্যানের ক্ষেত্রেও সেম এবং মোটরের ক্ষেত্রেও সেম। তোমরা এইটুকু পাঠ করে নেবে। এরপরে আমি যেটা দেবো সেটা হলো তড়িৎ চুম্বকীয়, সেটা হচ্ছে তোমার তড়িৎচুম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এবং সেটা করিয়ে তোমাদেরকে আমি সেটা করানো হলে আর কিছুটা পার্ট যদি থাকে তাহলে সেটা কভার করে দিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হলেই আমি তোমাদের এক্সাম নেব। তাই তোমরা এখন থেকে স্টাডি শুরু করে দাও, যাতে করে আমি এক্সাম কমপ্লিট হলেই তোমাদের এক্সাম নেব। কমপ্লিট হয়তো আর 3টে বা 4টে ভিডিও করলেই কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ।